ভারতের রাস্তা জুড়ে গরুর মহামারী, মুসলিমদের অভাবনীয় কৌশলে চাপে বিজেপি। ভারতের ব্যস্ততম হাইওয়ে থেকে শুরু করে ছোট শহরের অলিগলি সর্বত্র একটাই দৃশ্য, শত শত বেওয়ারিশ গরু রাস্তা দখল করে বসে আছে। ট্রাফিক থমকে আছে, দুর্ঘটনা বাড়ছে, সাধারণ মানুষ চরম ভোগান্তিতে। আর ঠিক এই মুহূর্তে ভারতের মুসলিম সমাজ এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যেটা পুরো রাজনৈতিক সমীকরণকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্তের পেছনের আসল হিসাবটা কি, আর এটা কার জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে? এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। পশ্চিমবঙ্গের পুরুলিয়া শহরের কথাই ধরা যাক। হাটের মোড়, পোস্ট অফিস মোড়, হাসপাতাল মোড়, বাস স্ট্যান্ড, রাঁচি রোড, মেইন রোড, প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে বেওয়ারিশ গরুর পাল এখন স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। দোকানদাররা সকালে দোকান খুলতে গিয়ে দেখছেন সামনে গরুর দল বসে আছে। রাস্তার অর্ধেক অংশ এই পশুদের দখলে। ৭ নম্বর জাতীয় সড়কের উড়াল পুলেও গরুর পাল দীর্ঘক্ষণ অবস্থান করছে। যানবাহন চালকদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বাস মালিক সংগঠনের সম্পাদক প্রতিভাচন সেনগুপ্ত নিজেই বলেছেন, উড়ালপুলের উপর গরুর এই অবস্থান এখন আতঙ্কের পর্যায়ে পৌঁছেছে। আর রাতের চিত্র সেটা আরও ভয়াবহ। রাঁচি রোডে রাতে এক সরকারি কর্মী মোটর সাইকেলে ফেরার সময় অন্ধকারে বসে থাকা গরুর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন, মাথায় গুরুতর আঘাত পান। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা ভারত জুড়ে এই ধরনের দুর্ঘটনা এখন প্রতিদিনের বাস্তবতা। কিন্তু এই সংকটটা হঠাৎ এত তীব্র হলো কেন? এখানে এই বিষয়টা অন্য মাত্রা পায়। গরুর মাংস রাখার গুজবে সাধারণ মুসলিমদের রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে। গোরক্ষক বাহিনীর নামে উগ্র দলগুলো প্রকাশ্যে আইন হাতে তুলে নিয়েছে। গরু পরিবহনের অজুহাতে মুসলিম ব্যবসায়ীদের উপর হামলা, গ্রেফতার, এমনকি হত্যার ঘটনা ঘটেছে একের পর এক। এই পরিস্থিতিতে মুসলিম সমাজের একটি বড় অংশ এখন এক সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিচ্ছে। তারা বলছে, যদি গরু নিয়ে আমাদের মারা হয়, আমাদের হত্যা করা হয়, তাহলে আমরা গরুর ব্যবসা থেকেই সরে আসব। গরু কিনবো না, খাবো না, কোরবানিও দেব না। এটাকে অনেকে বলছেন অহিংস প্রতিরোধ, আবার অনেকে বলছেন এটা একটা অর্থনৈতিক কৌশল। কিন্তু যে দিকটা সবচেয়ে বেশি আলোচনায় সেটা হলো, এই সিদ্ধান্তের সবচেয়ে বড় আঘাতটা আসলে কার উপর পড়ছে। ভারতের গ্রামীণ অর্থনীতির একটি বিশাল অংশ দাঁড়িয়ে আছে গবাদি পশুর উপর। হিন্দু কৃষক পরিবারগুলো তাদের জীবনের সঞ্চয় দিয়ে গরু লালন পালন করেন। দুধ দেওয়া বন্ধ হয়ে গেলে বা গরু বয়স্ক হলে সেটা বিক্রি করে তারা নতুন পশু কেনেন, সংসার চালান, অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখেন। আর এই পুরনো অনুৎপাদনশীল গরুর সবচেয়ে বড় ক্রেতা কারা? মুসলিম সম্প্রদায়। এখন মুসলিমরা যদি সম্পূর্ণভাবে গরু কেনা বন্ধ করে দেয়, গরুর মাংস খাওয়া বন্ধ করে দেয়, তাহলে এই বয়স্ক গরুগুলো বিক্রি করার আর কোনো বাজার থাকবে না। হিন্দু কৃষকদের সারা জীবনের বিনিয়োগ আটকে যাবে। গরু পালনের খরচ বাড়বে, কিন্তু আয়ের পথ বন্ধ হবে। আর বাধ্য হয়ে তারা সে গরুগুলো রাস্তায় ছেড়ে দেবে। কারণ না পারবেন বিক্রি করতে, না পারবেন আজীবন খাওয়াতে, আর ধর্মীয় কারণে হত্যাও করতে পারবেন না। বর্তমানে ভারতের রাস্তায় বেওয়ারিশ গবাদি পশুর সংখ্যা 50 লাখের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, মুসলিমদের এই বয়কট যদি ব্যাপকভাবে কার্যকর হয়, আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যা কয়েক কোটিতে গিয়ে দাঁড়াতে পারে। আপনার কি মনে হয়, এটা শুধু কাকতালীয়, নাকি এটা একটা দীর্ঘমেয়াদী কৌশলের অংশ? ভারত সরকার একদিকে গো রক্ষক নামে সাধারণ মানুষের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। গরু জবাই, গরু পরিবহন, গরুর মাংস বিক্রি সবকিছুতেই আইনি জটিলতা তৈরি করা হয়েছে। অনুমতি ছাড়া গরু জবাই নিষিদ্ধ, পশুর বয়স নির্দিষ্ট সীমার উপরে হতে হবে, সরকার অনুমোদিত কসাইখানায় জবাই করতে হবে। কিন্তু বাস্তবতা হলো, অধিকাংশ এলাকায় সেই ধরনের সরকারি কসাইখানা নেই, পর্যাপ্ত অবকাঠামো নেই। পুরুলিয়া পৌরসভার প্রধান টার্কেশ চট্টোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন, এই বিপুল সংখ্যক পশুকে সামলানোর মতো সক্ষমতা প্রশাসনের কাছে নেই। মাওলানা কাসেমি এই জায়গাটায় সরকারকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন, যদি সরকার সত্যি গো রক্ষা করতে চায়, তাহলে গরুকে জাতীয় পশু ঘোষণা করুক, গরুর মাংস রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করুক, দেশে গরু জবাই পুরোপুরি বন্ধ করুক। কিন্তু সেটা কি সরকার করবে, করতে পারবে? উত্তরটা সবাই জানেন, কারণ সেই মুহূর্তে বিলিয়ন ডলারের রপ্তানি ব্যবসা ধসে পড়বে। কর্পোরেট লবির চাপ সামলানো অসম্ভব হবে। আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান নড়বড় হয়ে যাবে। আর এখানেই পুরো নীতির ভণ্ডামি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। নাকি এর পেছনে আরো বড় কোনো পরিকল্পনা আছে? আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন এই প্রশ্নই তুলছেন। বিজেপির রাজ্যের নেতৃত্বে থাকা শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে গো রক্ষা ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন। হিন্দুত্ববাদী ভোট ব্যাংকের কাছে গরু ইস্যু একটি শক্তিশালী আবেগের জায়গা। এই আবেগকে পুঁজি করে নির্বাচনী রাজনীতিতে মুসলিম বিরোধী মেরুকরণ তৈরি করা হয়েছে বারবার। কারণ এখন পর্যন্ত বিজেপির বক্তব্য ছিল, মুসলিমরা গরু মারছে, তাই আইন কঠোর করতে হবে।
কিন্তু মুসলিমরা যখন বলছে ঠিক আছে আমরা গরু কিনবই না, ছুবই না, তখন সেই পুরো ন্যারেটিভ ভেঙে পড়ছে। কারণ গরু না কিনলে, গরু না খেলে গোরক্ষার নামে আর কাকে আক্রমণ করবে, কাকে দিয়ে ভোটের মেরুকরণ হবে। আর অপরদিকে হিন্দু কৃষকরা যখন তাদের গরু বিক্রি করতে পারবেন না, তখন তাদের ক্ষোভ কার দিকে যাবে? সরকারের দিকেই। এটাই সেই বুমেরাং যেটা বিজেপির নিজের তৈরি করা ফাঁদ থেকেই ফিরে আসছে। পুরুলিয়ায় যুব তৃণমূলের একটি জনসভায় হঠাৎ একটি বিশাল ষাঁড় ঢুকে পড়ে জনতার মধ্যে আতঙ্ক তৈরি করে দেয়। বাধ্য হয়ে মাইকে ঘোষণা করে জনতাকে সরে গিয়ে ষাঁড়টিকে বেরোনোর পথ করে দিতে বলা হয়। এই একটি ঘটনায় বলে দিচ্ছে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সরকারি গোশালা বা পুনর্বাসন কেন্দ্রের কথা বহুদিন ধরে বলা হচ্ছে, কিন্তু বাস্তবে পর্যাপ্ত অবকাঠামো, অর্থ এবং ব্যবস্থাপনার অভাবে এই বিপুল সংখ্যক পশুর সঠিক পুনর্বাসন সম্ভব হচ্ছে না। আগে কৃষকরা অনুৎপাদনশীল বা বয়স্ক গরু বিক্রি করে নতুন পশু কিনতে পারতেন, কিন্তু এখন আইনি জটিলতা, প্রশাসনিক হয়রানির ভয় এবং সামাজিক চাপের কারণে সে পথ প্রায় বন্ধ। ধর্মীয় সংবেদনশীলতায় হত্যাও করতে পারেন না, আবার বিক্রিও করতে পারেন না। ফলে বাধ্য হয়ে কৃষকরা তাদের বয়স্ক পশু রাস্তায় ছেড়ে দিচ্ছেন। আর এই প্রবণতা প্রতিদিন বাড়ছে। এখন মুসলিমদের বয়কটের ফলে এই সংকট যে কত গুণ বাড়বে সেটা সহজ গাণিতিক হিসাবে বোঝা যায়। এখন পুরো বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে। যদি মুসলিম সমাজ ব্যাপকভাবে এই বয়কট মেনে চলে, যার লক্ষণ ইতিমধ্যে দেখা যাচ্ছে, তাহলে বেশ কয়েকটি পরিণতি প্রায় অনিবার্য। প্রথমত, গরুর বাজারে চাহিদা কমে যাবে। বয়স্ক গরুর কোনো ক্রেতা থাকবে না। হিন্দু কৃষকদের আর্থিক ক্ষতি ভয়াবহ মাত্রায় পৌঁছাবে। দ্বিতীয়ত, বেওয়ারিশ গরুর সংখ্যা নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে যাবে। রাস্তাঘাট, হাইওয়ে, ফ্লাইওভার সবকিছু অবরুদ্ধ হতে থাকবে। দুর্ঘটনা এবং প্রাণহানি বাড়বে। তৃতীয়ত, সরকারের উপর চাপ বাড়বে, কিন্তু সরকার গোরক্ষার নীতি থেকে পিছু হটতে পারবে না হিন্দুত্ববাদী ভোট ব্যাংকের কারণে। আবার সমস্যার সমাধানও করতে পারবে না অবকাঠামোর অভাবে। ফলে সরকার একটি রাজনৈতিক ডেডলকে আটকে যাবে। গভীরভাবে দেখলে বোঝা যায় এই পুরো ঘটনা শুধু গরু কেনা বা না কেনার বিষয় নয়। এটা আসলে ভারতের সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি নতুন ধরনের প্রতিরোধ কৌশল। সরাসরি সংঘর্ষ নয়, রাস্তায় আন্দোলন নয়, বরং অর্থনৈতিক অংশগ্রহণ থেকে সরে আসার মাধ্যমে নিজেদের গুরুত্ব প্রমাণ করা। এবং এটাই হয়তো সবচেয়ে কার্যকর পদক্ষেপ। কারণ লাঠি বন্দুকের সামনে মানুষ দাঁড়াতে পারে না, কিন্তু অর্থনৈতিক বয়কটের প্রভাব এড়ানো কারো পক্ষে সম্ভব নয়। ভারতের গবাদি পশু শিল্পের একটি বিশাল অংশ মুসলিম ক্রেতা ও ব্যবসায়ীদের উপর নির্ভরশীল। চামড়া শিল্প, মাংস প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, এই সবকিছুতে মুসলিম অংশগ্রহণ ব্যাপক। সেই অংশগ্রহণ সরে গেলে পুরো সাপ্লাই চেইন ভেঙে পড়বে। পরবর্তী কয়েক সপ্তাহ এবং কোরবানির ঈদের সময়টা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুসলিম সমাজ কতটা সংগঠিতভাবে এই বয়কট মেনে চলে সেটার উপর নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চিত্র। আর যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে এর প্রভাব শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকবে না। এটা পুরো ভারতের গ্রামীণ অর্থনীতি, কৃষি ব্যবস্থা এবং রাজনৈতিক ভারসাম্যকে নাড়িয়ে দেবে। হিন্দুত্ববাদী রাজনীতি যে দাবার ঘুঁটি সাজিয়েছিল, সেই দাবার বোর্ডটাই এখন উল্টে যাচ্ছে। আর সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারাই, যাদের নামে এই পুরো খেলা সাজানো হয়েছিল, সাধারণ হিন্দু কৃষক ও আমজনতা। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি সত্যি একটা গেম চেঞ্জার হতে যাচ্ছে, নাকি সময়ের সাথে এটাও হারিয়ে যাবে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান।